সকলের ওপর স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক। আজ ১৯ নম্বর ভিডিও নিয়ে আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি। আজকে যে বিশেষ প্রতিবেদনটা দেখছেন তার মূল বিষয়বস্তুটা প্রকাশিত হয়েছে গত ১৮ই আগস্ট রবিবার দৈনিক গণশক্তি পত্রিকার উত্তর সম্পাদকীয়তে। এক ডাক্তার কি মৌত, এক নির্লজ্জ নির্বিকার প্রশাসন শিরোনামে লিখেছেন পার্থপ্রতিম বিশ্বাস। হুবহু সেই প্রতিবেদনটা পাঠ করার সুবিধের জন্য সেই লেখার কিছু কিছু শব্দে এবং বানানে কিছু পরিবর্তন করে শিরোনামটা একই রেখে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন। এতে আমাদের কোনো মতামত প্রবেশ করানো হয়নি। চলুন আজকের প্রতিবেদনের বিষয় জেনে নেওয়া যাক। দৈনিক গণশক্তি পত্রিকার উত্তর সম্পাদকীয়তে পার্থপ্রতিম বিশ্বাস লিখেছেন, বিশ্ববরেণ্য বাঙালি চিত্র পরিচালক তপন সিনহার অনবদ্য সৃষ্টি ছিল তার বিখ্যাত চলচ্চিত্র এক ডাক্তার কি মৌত। সেই চলচ্চিত্রের বিষয়বস্তু ছিল এক উদীয়মান ডাক্তারের লড়াই দেশের সরকারের স্বাস্থ্য ব্যবস্থার বাস্তুতন্ত্রে বাসা বাঁধা ঘুঘুর বাসার সাথে। সেলুলয়েডের পর্দায় সেই নির্মাণের ৩৪ বছর পর এই বাংলার মানুষ সিনেমার পর্দায় নয় বরং তাদের চর্মচক্ষে দেখছে সরকারি হাসপাতালে কর্মরতা এক তরুণী ডাক্তারের হত্যা রহস্য। রাজ্যের অন্যতম হাই প্রোফাইল সরকারি হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজে মধ্যরাতে পাশবিক অত্যাচারের পর ৩১ বছরের এক ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং হত্যা রাজ্যের মানুষের স্নায়ুতন্ত্রে মেরেছে সপাটে ধাক্কা। খুনের পর নির্যাতিতার দেহের ভয়াবহতা বাঘা বাঘা অভিজ্ঞ চিকিৎসকেরও হাড় হিম করে দিয়েছে। মধ্যরাতে সরকারি হাসপাতালে কর্মরতা এই তরুণী চিকিৎসকের নৃশংস হত্যার পর হাসপাতাল এবং পুলিশ প্রশাসনের ভূমিকায় এই ঘটনা কেবল যৌন লালসার শিকার হওয়া এক নির্মম হত্যা নয় বরং এমন খুনের ঘটনায় স্বাস্থ্য ব্যবস্থার প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রের চেহারাকেই তুলে ধরেছে। আর এমন বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কার প্রেক্ষিতেই এই ভয়ঙ্কর প্রাতিষ্ঠানিক মৃত্যুর আঘাত সমাজে ফেলেছে বেনজির এক আলোড়ন। সাম্প্রতিককালে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সিন্ডিকেট রাজ, কাটমানি, ঘুষ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘুণ পোকার মতো ঢুকে পড়া বাংলার সমাজ জীবনে প্রতিবাদ শব্দের ঝাঁঝ কমছিল বলে মনে হচ্ছিল বেশ কয়েক বছর থেকেই। কিন্তু আজকের প্রযুক্তি নির্ভর যুগে সামাজিক মাধ্যমে সংগঠিত এই পড়ুয়া চিকিৎসকের হত্যার প্রতিবাদে আন্দোলনের যে ভাষা দেখল রাজ্যের মানুষ, এক কথায় তা ঐতিহাসিক। স্বাধীনতার দিনে মধ্যরাত থেকে ভোর অবধি এক রাত দখলের ডাকে জনপ্লাবন মহাষ্টমীর মধ্যরাতের ঢেউকেও পেছনে ফেলে শাসকের কপালে স্থায়ী চিন্তার ভাঁজ ফেলেছে। কার্যত অসুর নিধনের মেজাজে রাজ্যের মেয়েদের উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানের সোচ্চার কণ্ঠস্বর রাজ্যে বহুদিন পর প্রতিবাদের উচ্চগ্রামের স্বর বেঁধে দিয়েছে। ফলে বাংলা যে এমন প্রতিবাদী মেয়েদেরই চায় সেই কথার ধ্বনি প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে কোচবিহার থেকে কলকাতা এক বিপুল তরঙ্গের মতো রাজনীতির পতাকা বেতি রেখেই। কৌশলগত কারণেই এমন আন্দোলনে চেনা রাজনীতির স্বরের বাইরে এসে সমস্বরে জোট বেঁধেছিল স্বাধীনতার রাতে আবাল বৃদ্ধ বনিতা। সরকার এবং প্রশাসনের অপদার্থতার বিরুদ্ধে প্রতিবাদের বৃত্ত বড় করার লক্ষ্যে যে কৌশল নিয়েছিল উদ্যোক্তারা, সেটা অন্তত তার প্রথম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। বিশেষত সমাজের মধ্যবিত্ত মানুষ যারা শাসকের দাপটে অস্তিত্বের উভয় সংকটে ভোগেন, তাদের স্বতঃস্ফূর্ত যোগদান ছিল সেই রাতে চোখে পড়ার মতো। কিন্তু বহিরঙ্গে এই আন্দোলন অরাজনৈতিক বলা হলেও সেই প্রতিবাদ ছিল রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা এবং শাসক দলের পোষা দুর্বৃত্তকুলের কলুষিত রাজনীতির বিরুদ্ধে। ফলে প্রতিবাদ যে আসলে শাসকের বিরুদ্ধে প্রবল জনরোষের প্রতিফলন, সেটা সবার আগে টের পেয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ফলে এমন বেনজির বিক্ষোভের হাত থেকে তার দল এবং সরকারকে বাঁচাতে স্বভাবসিদ্ধ ঢঙে এই গণরোষকে দাগিয়ে দিয়েছেন রামবামের চক্রান্ত বলে। পাশাপাশি জনরোষের ব্যাপ্তি উপলব্ধি করে তিনি এই আন্দোলনে কালি ছেটাতে এই জনরোষকে বাংলাদেশের সাম্প্রতিক গণবিক্ষোভের সাথে তুলনায় এনেছেন। আগস্টের মধ্যরাতের জনজাগরণের বিপদ বুঝেই
সেই আন্দোলন ভাঙতে অত্যন্ত চেনা ছকের পরিকল্পনা বাস্তবায়িত হয় সেই রাতেই আরজিকর হাসপাতালে দুষ্কৃতীদের দিয়ে তৈরি করা নৈরাজ্যের ঘটনায়। আন্দোলনকারীদের কালিমালিপ্ত করতে প্রতিবাদ মিছিলের শেষে স্থানীয় শাসক আশ্রিত গুন্ডা বাহিনীর নেতৃত্বে হাসপাতাল জুড়ে চালানো হয় বেপরোয়া ভাঙচুর। সরকারি অর্থে গড়া হাসপাতালের কোটি কোটি টাকার সরকারি পরিকাঠামো ঘণ্টাখানেকের হামলায় তছনছ করে দেয় সেই দুষ্কৃতীদের দল। কিন্তু অতি আশ্চর্যের বিষয় হলো, চিকিৎসক খুনের পর এমন স্পর্শকাতর হাসপাতাল ভরা পুলিশ বাহিনীর চোখের সামনে ঘটল এই নৈরাজ্য। আর বাথরুমে গিয়ে এবং ওয়ার্ডে রোগী শয্যার নিচে গিয়ে প্রাণ রক্ষা করেছে সেই বীরপঙ্গু পুলিশ বাহিনী। এই প্রেক্ষিতে প্রশ্ন হলো যে এই প্রবল পরাক্রমশালী বাংলার তাজা নেতাদের ধরার হিম্মত তারা হারিয়ে ফেলেছিল, নাকি পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে হাসপাতালের আনাচে কানাচে রয়ে যাওয়া অপরাধের শেষ চিহ্নগুলো মুছে ফেলতেই এই হামলার অনুমোদন, সেটাই আসছে আতশ কাঁচের তলায়। ফলে এক ঢিলে দুই পাখি মারার কৌশল ছিল মধ্যরাতে হাসপাতাল জুড়ে সেই হামলায়, যাতে এই নৈরাজ্যের সাথে রাত দখলের আন্দোলনকে দাগিয়ে দেওয়া যায় আর অন্যদিকে সেই নৈরাজ্যের ঘোলা জলে হাপিস করা যায় অপরাধের প্রমাণ। কার্যত একই কৌশলে সাম্প্রতিককালে তরুণী চিকিৎসকের খুন হওয়া সেমিনার রুম সংলগ্ন এলাকা সংস্কারের নামে ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছিল হাসপাতাল প্রশাসন, যেটা রোখা গিয়েছে রাজ্যের ছাত্র যুব আন্দোলনের কর্মীদের তৎপরতায়। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন দোষীর সর্বোচ্চ সাজা হোক, আর তার অধীনে থাকা পুলিশ খুনের বিবিধ প্রমাণ হাফিসের উদ্যোগে ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছে। ফলে এই হত্যার শুরুর থেকে পুলিশ প্রশাসনের রহস্যজনক ভূমিকা এই হত্যা রহস্যের জাল বিস্তার করে চলেছে। খুনের পর তরুণীর অজস্র ক্ষত চিহ্নের মৃতদেহ দেখে সেটাকে কোন যুক্তিতে পুলিশ কিংবা হাসপাতাল প্রশাসন আত্মহত্যার ঘটনা বলে চালাতে চেয়েছিল, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো অধরা। জনমতের চাপে যখন সেই আত্মহত্যার তত্ত্ব ত্যাগ করে হত্যার ব্লুপ্রিন্ট সামনে এলো, তখনও এই পরিকল্পিত হত্যার বৃহত্তর চক্রান্ত উন্মুক্ত করার পরিবর্তে নির্বিকার চিত্তে সময় নষ্ট করেছে পুলিশ প্রশাসন। ফলে এমন বিলম্বের অবধারিত পরিণতিতে এই খুনের সত্য অন্বেষণের পথ আরও অবরুদ্ধ হয়ে পড়েছে। যে হাসপাতাল চত্বরে কর্মরতা তরুণী চিকিৎসক খুন হলেন, সেই হাসপাতালের প্রশাসনিক প্রধানের ভূমিকা ছিল এই হত্যা রহস্যে অন্যতম জরুরি ভাষ্য এবং সূত্র। কিন্তু প্রবল প্রভাবশালী সেই হাসপাতালের প্রিন্সিপালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করা তো দূরস্থান, কার্যত তাঁর কেশাগ্র স্পর্শ করার হিম্মত যে রাজ্য পুলিশের নেই, সেটা বোঝা গিয়েছে গোটা ঘটনা পরম্পরায়। অথচ ভুরি ভুরি অভিযোগে বিদ্ধ সেই মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সেই অভিযোগের তালিকায় রয়েছে কলেজের পরীক্ষার নম্বরে স্বজন পোষণ, বেছে বেছে অপছন্দের পড়ুয়াদের হেনস্থা, টাকার বিনিময়ে পাসফেল নিয়ন্ত্রণ, সরকারি নিয়ম ভেঙে বিভিন্ন সংস্থাকে বরাত দেওয়া থেকে শুরু করে হাসপাতালের মেডিকেল বজ্র বিক্রিতে দুর্নীতির অভিযোগ। ফলে এই প্রভাবশালী প্রিন্সিপালের বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত হওয়া তো দূরের কথা, এমনকি রাজ্যের স্বাস্থ্য ভবন থেকে জারি করা তার বদলির সকালের আদেশনামা সন্ধে নামার আগেই পাল্টে যায়। ফলে এখানেই প্রশ্ন, এমন মধ্যমেধার মানুষেরা কি করে এত প্রভাবশালী হয়ে রাজ্যের নামকরা হাসপাতালের মাথায় চেপে বসেছে? এই তরুণী চিকিৎসকের মৃত্যুর পিছনে একাধিক মাথা এবং একাধিক কারণ থাকার সম্ভাবনা উঠে আসছে সাম্প্রতিক বিতর্কের মাঝে। প্রশ্ন উঠছে, হাসপাতালকে কেন্দ্র করে মাদক এবং অপরাধ চক্রের কোনো সূত্র জেনে ফেলার জন্য কি অকালে প্রাণ দিতে হলো এই তরুণী চিকিৎসক পড়ুয়াকে? অনেকেই এই অভিযোগও তুলেছেন, অনেকে এই অভিযোগও তুলছেন। অথচ রাজ্যের নামকরা এই হাসপাতালের প্রশাসনিক নৈরাজ্যের যাবতীয় অভিযোগ হিমঘরে পাঠিয়ে কলেজের প্রিন্সিপাল ছিলেন বহাল তবিয়তে। এমনকি 6 বছর আগেও যে কলেজ পঠন পাঠনের নিরিখে পূর্ব ভারতের শ্রেষ্ঠ মেডিকেল কলেজ ছিল, NIRF মেধা তালিকায় গোটা দেশে 11তম স্থানে ছিল, সেটাই এখন দেশের প্রথম 50-এর তালিকাতেও নেই। সেই কলেজের এমন ভয়াবহ অবনমনের কার্যকারণ সম্পর্ক খোঁজার দায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের তো, অথচ তারাই এমন লাটে তোলা কলেজের দাগি প্রিন্সিপালদের মাথায় তুলে রেখেছেন বিশুদ্ধ রাজনৈতিক প্রভাবের দাপটে। বিশেষত রাজ্যের মুখ্যমন্ত্রী যখন স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে, তখন সরকার এই প্রাতিষ্ঠানিক নৈরাজ্যের দায় নিতে বাধ্য, দায় এড়াতে পারেন না। এমনকি এই চিকিৎসক হত্যার পরও
তার বিরুদ্ধে চরম গণবিক্ষোভের মুখে প্রিন্সিপাল পদত্যাগ করলেও রাজ্যের সরকার তার মান ভাঙাতে তাকে আরজিকর থেকে সরিয়ে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজের মাথায় বসানোর সিদ্ধান্ত নেয়। বলাই বাহুল্য, একাধারে রাজ্য পুলিশের তদন্তের বেহাল অবস্থা এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল বদলের এই বেনজির সিদ্ধান্ত হাইকোর্টে প্রবল সমালোচিত হয়েছে। কোর্টের আদেশে অভিযুক্ত প্রিন্সিপালের নতুন কলেজে যোগদান আপাতত 20 বাও জলে গিয়েছে। কিন্তু এই পদক্ষেপে সরকারের সদিচ্ছার নমুনা বেরিয়ে এসেছে জনসমক্ষে। বিশেষত এমন বঙ্গরত্নের দল কেবল মেডিকেল কলেজের মাথায় নয়, উপরন্তু কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা স্বশাসিত সংস্থার মাথায় চেপে বসেছে। ফলে তারা স্বক্ষেত্রে আইনের শাসনের পরিবর্তে শাসকের আইন প্রণয়নে পথে নেমেছে ক্যাম্পাসে। যে কারণে রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদের মাথায় মানিক ভট্টাচার্য নিযুক্ত হয়, যে কারণে সুবীরেশ ভট্টাচার্যরা উপাচার্যের চেয়ারে বসেন, ঠিক সেই একই কারণে সন্দীপ ঘোষেরাও নিযুক্ত হন মেডিকেল কলেজের প্রিন্সিপালের পদে। প্রতিটা ক্ষেত্রেই প্রতিষ্ঠানের শীর্ষে বসা ব্যক্তিরা দুর্নীতির দায়ে অভিযুক্ত। প্রতিটা ক্ষেত্রেই এমন ব্যক্তিরাই শাসকের রক্ষা কবচে সুরক্ষিত, অথচ এদের প্রভাবে অরক্ষিত এবং বেহাল হয়ে চলেছে রাজ্যের সরকারি শিক্ষা থেকে স্বাস্থ্য ব্যবস্থা। স্বশাসনের পরিবর্তে শাসকের নিয়ন্ত্রণের রাজনীতির গেরোয় আটকে আজ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। রাজ্যের শাসক দলের বিধায়ক, শাসক দলের সাংসদ, মন্ত্রী থেকে শুরু করে হাসপাতালের সিভিক, পুলিশ সকলেই জড়িয়ে পড়েছে দুর্নীতির বাস্তুতন্ত্রে। আর এই প্রক্রিয়ার চরম পরিণতি হলো মধ্যরাতে চিকিৎসক হত্যা এবং উন্মত্ত দুষ্কৃতির তাণ্ডব। হাসপাতালে এমন নৈরাজ্য শেষমেশ সরকার পোষিত স্বাস্থ্য ব্যবস্থার উপর সাধারণ মানুষের অনাস্থা তৈরি করছে, যেমনটা করেছে স্কুলের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সরকারি শিক্ষার প্রতি সাধারণ মানুষের অনাস্থা। ফলে এমন নৈরাজ্যে পৌষ মাস হচ্ছে স্বাস্থ্যে বেসরকারি প্রতিষ্ঠানের, আর অসহায় নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত মানুষের জীবনে নেমে আসছে সর্বনাশের ভয়। রাজ্যের পুলিশের তদন্তে পরিবারের আস্থা আছে এটা জনসমক্ষে তুলে ধরতে সেই পরিবারের ওপর শাসক দলের পক্ষ থেকে প্রবল চাপ দেওয়ার অভিযোগও আদালতে উঠে এসেছে, আপনারা দেখেছেন। এমন প্রেক্ষিতে এই হত্যা তদন্তের ভার আদালতের নির্দেশে অবশেষে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। কার্যত এই রাজ্যের পুলিশ কামদুনি থেকে হাঁসখালি কিংবা পার্ক স্ট্রিট থেকে বগটুই এমন ধারাবাহিক অপরাধের কোনোটাতেই অপরাধীদের কাঙ্ক্ষিত শাস্তির ঘানি টানাতে পারেনি। উপরন্তু কামদুনি ধর্ষণের ঘটনায় অধিকাংশ অভিযুক্ত বেকসুর খালাস হয়ে গিয়েছে হয় পুলিশের পেশাদারিত্বের অভাবে এবং শাসকের রাজনৈতিক প্রভাবে। এমনকি প্রতিটা অপরাধকে প্রাথমিকভাবে অস্বীকার করার যে ভয়াবহ প্রশাসনিক প্রবণতা গত 13 বছরে দেখেছে রাজ্যের মানুষ, আরজিকর কাণ্ড তার ব্যতিক্রম নয়। পার্ক স্ট্রিটে যেমন সাজানো ঘটনা, কামদুনিতে বিরোধী চক্রান্ত, হাঁসখালিতে লাভ অ্যাফেয়ার্স তকমা দিয়ে সর্বোচ্চ প্রশাসনিক স্তর থেকে সত্য সন্ধানের পথ অবরুদ্ধ করা হয়েছিল, এক্ষেত্রেও পরিকল্পিতভাবে এক ভয়াবহ হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল প্রশাসন। এই প্রেক্ষিতে কলকাতা পুলিশ থেকে তদন্তের ভার সিবিআইয়ের হাতে যাওয়ায় সত্য উদ্ঘাটন কত দ্রুত হয় সেদিকে সব পক্ষের দৃষ্টি থাকবে। আর সজাগ থাকবে রাজ্যের রাতজাগা কোটি কোটি মানুষ, প্রতিবাদের নিত্য নতুন আঙ্গিকে নতুন ভোর দেখবে বলে। দৈনিক গণশক্তি পত্রিকার উত্তর সম্পাদকীয়তে লিখেছেন পার্থপ্রতিম বিশ্বাস। সেই প্রতিবেদনটা শুধু পাঠ করলাম আমি জাকির হোসেন শেখ। ভালো মন্দ লেখকের নিজস্ব মতামত, আপনারাও অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। একদম শেষে বলি, আমাদের এই নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবরের মধ্যে খবর, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন, শিক্ষা, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে যেখান থেকেই পাই না কেন, তা সে যে কোনো পত্রপত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, যেখান থেকেই পাই না কেন তাই থেকে নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে আশা করছি।
জাকির হোসেন শেখ অফিসিয়ালের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।